হ্যাঁ হ্যাঁ, যেখানে খুশি যাও, দেখো জায়গা আছে তো। এতগুলা মানুষের ইয়ে ক্যামেরা অফ কেন? এরে নতুন নাকি তোরা? হোয়াট ইজ? All right, so we're doing unit 4, June 20. কে? হ্যাঁ, মাশাআল্লাহ। ওকে, বলো কোনটা করবা? বলো কত নাম্বার? কত নাম্বার বলো? কিছু বলে না কেন? কিরে অনলাইন পিপল, কেন আমরা এটা সলভ করছি? এই পেপারটা করি নেই, কোনটা করছো বলো? কি অবস্থা! আর কতবার চ্যাপ্টার রিভিউ করবো? কতবার? অনলাইন পিপল বলো, কোয়েশ্চেন পেপার সলভ করবা কোনটা? স্যার, হ্যাঁ বলো। স্যার মে 21টা কি করলে একটু স্যার বেটার হতো। মে 21 তুমি সলভ করছো? ইয়েস স্যার। মে 21 কোনটা, ইউনিট 4, 5 না 6? স্যার 4। ঠিক আছে, হ্যাঁ বলো। হ্যাঁ, ইকিউ, হ্যাঁ 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 হ্যাঁ, কিউ স্কোয়ার বাই এম স্কোয়ার, এটা হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, তুমি একটা সার্কুলার মোশনের জন্য করছো আর একটা স্টেশনারি ইউনিফর্ম ফিল্ডের জন্য করছো। হ্যাঁ, মানে ভেলোসিটি সিলেক্টরে। হ্যাঁ, তো ভেলোসিটি সেক্টরে তো কিউ ভি ইকুয়ালস টু বিভি কিউ, দ্যাটস ইট, বিভি কিউ। হ্যাঁ, তাই না? এখানে তুমি যে বি স্কোয়ার আর স্কোয়ার করছো, আর কোত্থেকে পাইছো তুমি ভেলোসিটি সিলেক্টরে? তুমি তো রং ফর্মুলা ইউজ করছো। আচ্ছা, সো উই আর লুকিং এট জুন 21, ইউনিট 4। জুন 20-তে 11 নাম্বারটা প্রবলেম। তো সুদীপ্ত বাবা, জুন 21টা করে নেই, তারপর 20-তে যাই। ওকে, তোমার কি অক্টোবর 2020-তে কত নাম্বার 4 এর কোনটা? নাম্বার 11। তোমার কথা ভেঙে যাচ্ছে বাবা। এই যেটা, ইয়েস স্যার। ওকে, এফ ইকুয়ালস টু বিআইএল সাইন থিটা করছি। এটা হচ্ছে জুন 20, ইউনিট 4, কোয়েশ্চেন নাম্বার 11। তারপরে জুন 21-এ যাব। তোমাদের এই অবস্থা কেন? কোয়েশ্চেন পেপার কেউ একটাও সলভ টলভ করো না বাসায়? হোয়াট আর ইউ ডুইং? হ্যাঁ, হয়েছে সুদীপ্ত?
Do you need an explanation of the math or just the workout? Sir, explanation. Acha. Okay. So the question কি বলছে? The photograph shows a model electric motor. A coil of wire is mounted between two magnets. When there is a current in the coil, it rotates. Okay. The diagram shows the position of the coil viewed from one end when it is at angle of 20 degrees to the horizontal. The current is into the page at X, right? And out of the page at Y. তাহলে একটা কাজ করি, আমরা এই পুরো জিনিসটাকে সরায় ফেলি। এই আচ্ছা। So হ্যাঁ, হয়ে গেল। The current is into the page at X and out of the page at Y. So out of the page at Y মানে হচ্ছে এটা, into the page at X মানে হচ্ছে এইটা, তাই না? তার মানে আমি যদি একটা 3D ইয়ে করার চেষ্টা করি, তাহলে this is where the coil is. Agreed? This is going to be the spine along which the coil rotates. Fair enough? Okay, wonderful. তারপর আমাকে কি বলছে? There are 10 turns in the coil and the current in the coil is 6.9 amps. Okay, determine the resultant moment about P of the magnetic forces acting on the coil. Okay, so তার মানে এটাকে আমার pivot ধরে I have to find the resultant moment. Now, of course, the rotation shows that it is going to move clockwise. Is that right? Nagi? We agree? Sudipto? Yes, sir. Okay, great. তাহলে এখন দেখো, the first thing I do is find the force that is going to cause this rotation. And আমরা জানি in the uniform electric field, magnetic field, force is BIL sin theta. নাকি? Okay. So আমার magnetic flux density কত দিয়ে দিছে 0.07 T, কারেন্ট আমাকে দিয়ে দিছে 6.9, right? Okay, length আমাকে দিয়ে দিছে কত? এই যে length of coil 5 centimeters. স্যার হ্যাঁ, স্যার এটা ইয়ারটা একটু বলতে পারবেন? না বাবা, এটা জুন 20 মানে অক্টোবর 20 বা জুন 20, ইউনিট 4 নাম্বার 11। থ্যাংক ইউ। এইবার ইনটু সাইন থেটা। এখন আমাকে যেহেতু 20 দিয়ে দিছে, এই জন্য আমার সাইন থেটা ইজ গোইং টু বি সাইন 70। ইজ দ্যাট রাইট? এইটা গেল আমার একটা কয়েলের জন্য। আমার কাছে আছে 10টা কয়েল, সো এটাকে ইনটু 10 করব আমি, রাইট? বিকজ নাম্বার অফ টার্নস আমাকে 10 বলে দিছে। সুদীপ, দিস ইজ গুড? Yes, sir. ওকে, তাহলে এখান থেকে আমি ফোর্স বের করে ফেললাম। এখন এই ফোর্স বের করার পরে আমাকে বলছে মোমেন্ট বের করতে। নাও আন্ডারস্ট্যান্ড, তুমি যে ফোর্সটা বের করলা বাবা, এটা কিন্তু তুমি দুইটা ফোর্স বের করছো। একটা ফোর্স এখানে আর আরেকটা ফোর্স এখানে, isn't it? And both of them cause the same moment. তাহলে টোটাল মোমেন্ট বের করতে হলে what you have to do is a force into a distance plus a force into a distance. Is that good? Yes. Okay. Now notice that আমার দোনোটা ফোর্স আইডেন্টিক্যাল না? Yes, sir. তাহলে আমি যে কোনো একটা ফোর্স ইনটু এই টোটাল ডিসটেন্স ডি যদি করি, তাহলে কি আমি পেয়ে যাই না আমার টার্নিং এফেক্ট? এন্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট উই ডিড। এই যে দেখো, width of the coil 3.5, and তুমি এইভাবে না করে what you could have done was 3.5 divided by 2 করো, তাহলে কত আসে? 1.65 কি 3.5 না 1.75, সরি। হ্যাঁ, তো তাহলে I can do 1.75 এখানে, 1.75 এখানে, so you can do F into this plus this, or একবারে তুমি ডিসটেন্সটার সাথে মাল্টিপ্লাই করে দিতে পারো, তাই না? The math is exactly the same. এই যে দেখো, সাইডে ওয়ার্কআউটটা দেখাই দিছি। Does that make sense? Yeah. হ্যাঁ, আমি কোন কম্পোনেন্টটা নিব? পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিব না? আমার ম্যাগনেটিক ফিল্ড দেখো বাবা, আমার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে নর্থ থেকে সাউথ, এদিকে না? ইজ দ্যাট ওয়্যার মাই ম্যাগনেটিক ফিল্ড ইজ গোয়িং? আচ্ছা, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের থেকে 20 ডিগ্রি হচ্ছে, কিন্তু আমরা তো কোন ফিল্ডটা নেই? পারপেন্ডিকুলার না? তা পারপেন্ডিকুলারটার অ্যাঙ্গেল কত?
70? 70. So sin 70. Right? Okay. এই পেপারে আর কোনো প্রবলেম আছে কারো? স্যার হ্যাঁ। আমার 16 এ তে প্রবলেম 16A হ্যাঁ আচ্ছা এটা হয়েছে ওকে তাহলে 16A এই যে এটা এই ডেরিভেশনটা এটা আমরা ক্লাসে করেছি না মামুনি ভুলে গেছো স্যার এটা তো মানে পারি নাই আচ্ছা ডু ইউ ওয়ান্ট us to go through the derivation again ইয়েস স্যার ওকে এটা আমরা ওয়ার্কআউটটা এখানে রাখি লেটস লুক এট এগুলাকে সব মুছে ফেলি Oh no. Not do this. All right. Now notice that আমার এখানে এই সার্কুলার মোশনটাতে তোমার এইটা ভেলোসিটি আর এইটা ভেলোসিটির ম্যাগনিটিউড সেম না খালি ডিরেকশন ডিফারেন্ট বলে আমরা বলি ভেলোসিটি ডিফারেন্ট তাই না ইয়েস স্যার and remember that এটাও 90 আমার এইটাও 90 তাহলে আমার অবজেক্টটা যখন এ থেকে বি তে আসে right for this angle theta it actually subtends this distance dx right for small angles of theta it should be dx but for this angle theta it should be x ধরে নেই okay ইয়েস সার্কুলার মোশনের ডেফিনিশন অনুযায়ী my angular speed omega is theta by t তাহলে দেখো আমরা এখানে লিখি ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি তাহলে ওই যে থিটাটা আছে আমার ডায়াগ্রামে দ্যাট শুড বি ইকুয়াল টু ওমেগা টি নাকি ইয়েস স্যার ওয়ান্ডারফুল এইবার তুমি আমাকে একটু ডিফাইন করো তো একটা অ্যাঙ্গেল হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যান অ্যাঙ্গেল ডু ইউ রিমেম্বার হোয়াট ইট ইজ Isn't it the ratio of the arc length to the radius? মনে নাই এটা না স্যার আচ্ছা এইটা মনে রাখতে হবে আচ্ছা ঠিক আছে এটা মনে না থাকলে সমস্যা নাই ডু উই রিমেম্বার দ্যাট ওমেগা ভি ইকুয়ালস টু আর ওমেগা এটা মনে আছে জি স্যার জি জি তাহলে আমার ওমেগা ইজ ভি বাই আর ইয়েস তাহলে আমার এখানে এই যে আমি ওমেগা পাইছি এই ওমেগাটাকে আমি ভি বাই আর ইনটু টি করতে পারি ইয়েস ওকে ওয়ান্ডারফুল এখন দেখো আমার থেটা এই যে থেটাটা আছে আমি এটাকে রিঅ্যারেঞ্জ করে আমি লিখছি ডেল্টা ভি বাই ভি কেন বলতো এই যে একটু আগে আমরা বললাম that the definition of an angle is the ratio of the arc length to the radius তাহলে আমার এই ডায়াগ্রামটাতে দেখো আমার আর্ক লেন্থ এইটা না মামুনি ইয়েস স্যার আমি যদি এইটাকে ডেল্টা ভি লিখি does that make sense to you ইয়েস স্যার because v ওইটা আর্ক লেন্থ হ্যাঁ right okay wonderful so তাহলে আমার ডেল্টা বি বাই ভি শুড বি ইকুয়াল টু ভি বাই এখানে ওরা আর কে বোধহয় ক্যাপিটাল আর ধরছে So আমরা একটা ভুল করি আমরা এটাকে ক্যাপিটাল আর নেই তাহলে ম্যাচ করবে আর কি ইনটু টি ইজ আ গুড এবার আমি একটু রিঅ্যারেঞ্জ করি দেখো তো আই গেট ডেল্টা ভি বাই টি should be equal to v square by r and what is change in velocity by time isn't it acceleration acceleration yes acceleration is v square by r yeah got it বুঝে গেছে এটা জি, তোমাদের স্যার। সার্কুলার মোশনের ফার্স্ট অথবা সেকেন্ড ক্লাসে আছে আই রিমেম্বার এই ক্লাসগুলো তুমি তখন মামুনি অফলাইন করতে রেগুলার ঠিক আছে ফার্স্ট ক্লাসে মোমেন্টাম ও সার্কুলার মোশনের ফার্স্ট ক্লাসে হ্যাঁ সো আই এম শিওর ইউ হ্যাভ ইট হ্যাঁ হ্যাঁ ওই তো বই যেভাবে দেখাইছে ওইভাবে আচ্ছা কিভাবে করছো বলো হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আবার ডি থেটা বাই টি কে ভি ধরছো হ্যাঁ একই তো কথা তারপর দুটাকে ইকুয়েট করছো একই তো সেম থিং ওকে এরপরে কোনটা 17 স্যার হ্যাঁ এখানে স্যার থিটা ইকুয়ালস টু এল ওভার আর হবে না? কি থেটা ইকুয়ালস টু এল ওভার আর। হ্যাঁ হ্যাঁ কিন্তু তোমার ওই যে মনে নাই আচ্ছা রিমেম্বার আমরা যে একটা সেকেন্ডারি একটা সার্কেল আঁকছিলাম ওয়ার Yes, ভি sir. ওয়ার আওয়ার রেডিয়াস ইয়েস স্যার। তাহলে এই যে এই থেটাটার জন্য এটা আমার ডেল্টা ভি আর এগুলো আমার ভি ইয়েস স্যার। তাহলে আমার থেটার ভ্যালু কি ডেল্টা ভি বাই ভি না ইয়েস স্যার। ঠিক আছে এবার স্যার এখানে আমি বলতেছিলাম যে এখানে ডি থেটা লেখা যায় না, ডি থেটা ডিএল বাই আর। হ্যাঁ করো আর- কিন্তু আমার তো এটা দরকার নাই তো করার আমি এই সেকেন্ডারি ডায়াগ্রাম থেকেই তো আমি থেটা ডিভি বাই ভি বলতে পারছি তুমি চাইলে ডি থেটা করতে পারো তারপরে আবার ডিটি আসবে একই তো কথা আচ্ছা হুম ওকে 17 বি হ্যাঁ 17 বি স্যার আপনি যেভাবে দেখিয়েছিলেন স্যার ওইভাবে করলে তো কোনো প্রবলেম নেই। কোনো প্রবলেম নাই ওকে স্যার। হ্যাঁ এই যে এটা 2 and 3 অঙ্ক দেখেছো স্যার হ্যাঁ বলো স্যার হ্যাঁ স্যার আমার জ্যান 21 এর 18 নম্বর কোশ্চেনে স্যার সি তে একটু প্রবলেম। হ্যাঁ আগে 20টা শেষ করে নি বাবা তারপর 21 এ যাচ্ছে ওকে স্যার। Okay. এই যে now cloud chambers are used to observe the path of particles. The photograph shows a pair of tracks made by alpha particles emitted when an atom of radon decays into a cloud chamber. ঠিক আছে ডিকে করার পরে এই দুইটা ট্র্যাক আমার প্রডিউস করছে আচ্ছা তারপরে the radon atoms do not leave tracks আচ্ছা তারপরে তোমাকে বলছে radon decays by emitting an alpha particle producing a polonium nucleus. The polonium then decays almost immediately by emitting another alpha particle producing a lead nucleus. তাই না এই যে ইমিডিয়েটলি বলছে এই কারণেই কিন্তু আমরা দেখো অ্যারোতে হ্যাঁ এই অ্যারোতে আমরা দোনোটা ডাউনওয়ার্ড ধরেছি বিকজ এই যে এখান থেকে আমার রেডন ছিল তাই না রেডন ব্রেকডাউন করে অ্যালফা হয়েছে আর পোলোনিয়াম হয়েছে পোলোনিয়াম ইমিডিয়েটলি ডিকে করে আবার একটা অ্যালফা করছে সো তার হ্যাঁ রাইট একই জায়গা থেকেই ধরছি আমরা বাট আমার ডিরেকশন অফ দ্য টু অ্যারোজ এইদিকে না নাকি ডু ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াই দ্য ডিরেকশনস আর দিস ওয়ে নট দি অপোজিট ওয়ে মানে উল্টা দিকে না আপওয়ার্ড না গিয়ে ডাউনওয়ার্ড দিচ্ছি কেন ওইটা কেউ ওইটা বুঝতে পারছো কিনা সেটা জিজ্ঞেস করছি আমাকে বলেছে দ্যাট রেড অন গ্যাস ডিকে করে একটা অ্যালফা করে আর পোলোনিয়াম করে পোলোনিয়াম আবার ইমিডিয়েটলি ডিকে করে অ্যালফা হয় ইমিডিয়েটলি সো তার মানে ইমিডিয়েটলি যদি হয় তার মানে আমার এই দোনোটা অ্যালফা আমার এই একই জায়গা থেকেই শুরু হচ্ছে না তাহলে কোন ডিরেকশনে যাচ্ছে ওরা ডাউনওয়ার্ড যাচ্ছে ইজ দ্যাট গুড বিকজ ভেক্টর ডায়াগ্রাম আঁকতে গেলে আমার এই ডিরেকশনটা ইজ গোইং টু বি ইম্পর্টেন্ট সো উই আন্ডারস্ট্যান্ড দ্য ডিরেকশনস দেন ওকে ওয়ান্ডারফুল তারপরে বলছে the radon atom was stationary before the first alpha emission. The angle between the two alpha tracks is 60 degrees. Sketch a vector diagram to show the momentum of the two alpha particles and the lead ion. Right? Is it? Head to tail method করছি right আগে vertical টাকছি তারপরে second টাকছি and this is my resultant lead তাই না this is the resultant track for the lead. So far so good? Okay. এবার বলছে determine the magnitude of the velocity of the lead ion. Okay. So তাহলে আমি conservation of momentum করব. Right? আমার প্রথম alpha momentum is mass of alpha into velocity of alpha. আচ্ছা দেখো আমার alpha mass is what? Remember alpha is 4n2 তার মানে ওর 4টা নিউক্লিয়ন আছে. So alpha mass হচ্ছে 4 into 1.67 into 10 to the power minus 27 into আমার velocity দেখো উপরে দিয়ে দিছে এই যে
velocity of alpha emitted by radon এইটাই কি আমার ফার্স্ট আলফা না, রাইট? সো ফার্স্ট আলফা আমি ভেলোসিটি এই ভ্যালুটা নিছি, I get this value 1. তারপরে এবার momentum of the second alpha. Momentum of the second alpha was emitted by polonium, তাই না? ওকে, সো যখন polonium হয়েছে, ওকে, তারপরে আমার again mass of alpha remains the same, velocity of polonium মানে velocity of alpha হচ্ছে এই polonium-এর ভ্যালু, তাহলে আমি এটার momentum পেয়ে গেলাম। তাহলে এখন এই দুইটার হরিজন্টাল কম্পোনেন্ট আর ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করে, বিকজ হরিজন্টাল মোমেন্টাম নিডস টু বি কনজার্ভ, ভার্টিক্যাল মোমেন্টাম নিডস টু বি কনজার্ভ, তারপর ওইটাকে আমি ভেক্টর ট্রায়াঙ্গেল করলে আমি রেজাল্টেন্ট পাই। Does that make sense? আমি যদি কম্পোনেন্টে ভাগ না করি তাহলে আমার কোসাইন ফর্মুলা ইউজ করতে হবে। কোসাইন ফর্মুলা তো উই আর নট অ্যালাউড টু ইউজ। নো ইউ আর নট, এটা তো ক্লাসেই বলে দিছি তোমাদের। কোসাইন রুল কেন করছিলাম? শেখার জন্য, টু টেস্ট ইফ ইউর অ্যান্সার ইজ কারেক্ট অর নট, সো চেক করার জন্য। সো তার মানে আমরা এখন কি করব, এই যে আমার দুইটা মোমেন্টাম আছে, এই দুইটা মোমেন্টামের আমরা হরিজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্টস বের করব। এখন হরিজন্টাল ভার্টিক্যাল কিভাবে বের করব? এই যে দেখো আমাকে বলে দিছে the two alpha tracks are separated by 60 degrees, তাই না? ওকে, ওয়ান্ডারফুল। তো হেড টু টেল মেথডই তো ইউজ করছি। নরমাল মানে কি, অ্যাবনরমাল কার কোনো মেথড আছে নাকি? ওকে, সো তাহলে এখন হরিজন্টাল কম্পোনেন্ট অফ মোমেন্টাম 2 আমি বের করি। দেখো আমি মোমেন্টাম 1 এর মানে কি বলে আলফা 1 এর হরিজন্টাল মোমেন্টাম বের করছি না। কেন বের করছি না? বিকজ আলফা 1 was traveling vertically downward, তাই না? It was traveling vertically downward, ঠিক আছে? এই জন্য ওর কোনো হরিজন্টাল মোমেন্টাম নাই। তাহলে হোয়াট এভার হরিজন্টাল মোমেন্টাম আই হ্যাভ belongs to alpha 2. তাহলে alpha 2 এর horizontal momentum is of course momentum sin 60. বের করে ফেলছি। You understand why it is sin 60? Okay. তাহলে আমরা ম্যাথে চলে যাই। রিমেম্বার, আমরা যখন হেড টু টেল মেথড করি তখন আমরা কি ইনক্লুডেড অ্যাঙ্গেল ইউজ করি নাকি সাপ্লিমেন্টারিটা ইউজ করি? কি আমাকে বলছে অরিজিনাল, এই যে দেখো এখানে হচ্ছে 60 এক্স্যাক্টলি, তাহলে সাপ্লিমেন্টারিটা ইউজ করি না? সো দিস ইজ 120, ইজ দ্যাট গুড? তারপর আমি যখন রেজাল্টেন্টটা আঁকবো, রাইট, লেটস সে পিবি এর রেজাল্টেন্ট, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি না? adjacent angles are supplementary, এটা 60 কিনা? Do we agree? কি হলো, সবাই চুপ করে আছো কেন? You still not sure why it is 60? আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমরা জায়গা নিয়ে আমরা প্যারালেলোগ্রাম মেথডে চলে যাই। এএসএ শিখেছিলাম। ওকে, if this is my original particles, let's say this is alpha 1, this is alpha 2, এটা হচ্ছে 60, agree? ভেক্টর ট্রায়াঙ্গেল আঁকতে হলে আমরা কি করি? প্যারালেলোগ্রাম মেথড আমাকে বলে এইটাকে আমি এখানে নিয়ে আসতে পারি, রাইট? দিস ইজ আলফা 2, আর আমি আলফা 1টাকে এই সাইডে নিয়ে আসতে পারি। So This is 30 half meters. 30 comment others. okay. This is alpha 1. Is this good? Okay, wonderful. তাহলে এখন আমি এখান থেকে 30 এর হাফ হয়ে যাবে, মানে এইটা আমার রেজাল্টেন্ট, হ্যাঁ? ইজ দ্যাট গুড? ওকে, ওয়ান্ডারফুল। তাহলে এখন এইটা হচ্ছে আমার 120, হ্যাঁ? এইটা যদি আমার 60 হয় তাহলে এইটা আমার আরো 30, ইজ দ্যাট গুড? তাহলে এটা যদি আমার 30 হয় তাহলে আমাকে একটু প্লিজ বলো আমার রেজাল্টেন্টের সাথে হরিজন্টাল অ্যাঙ্গেলটা কত? 60? Does that make sense? Okay. All good? Okay. ওই ডাইরেক্ট করতে গেলে ঝামেলা হয়, বোঝা যায় না।
পরেরটা আচ্ছা দাঁড়ান এটা একটু চেক করে দেখি তাহলে আমি sin 60 বের করে নিলাম ওকে তারপরে we do the vertical component of P2 right vertical component of P2 is again আমার momentum into the cosine component right তাহলে আমি এই ভ্যালুটা পেলাম এখন টোটাল ভার্টিক্যাল মোমেন্টাম ইজ গোয়িং টু বি হোয়াট আলফা 1 এর কিন্তু শুধু ভার্টিক্যালি ছিল তাই না আলফা 1 এর শুধু ভার্টিক্যাল মোমেন্টাম ছিল এই রাইট আর আলফা 2 এর ভার্টিক্যাল কম্পোনেন্ট ইজ দিস গাই তাহলে এই দুইটাকে যদি আমি অ্যাড করি ইজ দ্যাট মাই টোটাল ভার্টিক্যাল মোমেন্টাম দ্যাটস হোয়াট উই ডিড টোটাল ভার্টিক্যাল মোমেন্টাম এই যে এটা and a total vertical momentum squared plus total horizontal momentum squared root over করলে আমি resultant পেয়ে যাই so this is my resultant momentum and resultant momentum থেকে আমি এখন velocity বের করতে পারি because আমি lead এর mass জানি mass of lead আমাকে দিয়ে দিছে all good Do you agree? আচ্ছা এটা পরেরটা প্রবলেম এটা হয়েছে লেখা হয়েছে সবার আচ্ছা শেষ করে নাও This was a good question. Yes, I counted it in my school exam. Oh, serious. পারছো I was trying to figure out the component in angle part. ওই অ্যাঙ্গেলটা ওই যে ওইটা যে 30 এটা মানে চোখে পড়ে না সহজে অক্সফোর্ড এটা লেখা শেষ করুক হ্যাঁ লেখা শেষ করে নাও তাই না রাইট it should work I'll think about this হয়েছে আচ্ছা এবার ডায়াগ্রামটা দেখো কোনটা এই যে এই ডায়াগ্রামটা ও মা কই গেল সরি এই যে আম্মা আমরা তো আলফা 2 এর কি কোনো ইয়ে আছে হরিজন্টাল আছে আলফা 1 তো এমনিই ভার্টিক্যাল তাহলে তুমি কাটটা দুইটা কম্পোনেন্টে ভাগ করছো আলফা 2 এরটা না আলফা তো ভার্টিক্যাল তুমি ওর রেজাল্টেন্ট কেন নিবা তোমার যে কোনো আমার আলফার যে মোমেন্টাম আছে ওইটাকে আমি হরিজন্টাল এবং ভার্টিক্যালে ভাগ করব এন্ড আলফা 1 ইজ অলরেডি ভার্টিক্যাল আমি ওকে হরিজন্টালে কোত্থেকে ভাগ করব হ্যাঁ আলফা 2 এই যে আলফা 2 টাকে আমি ওর ভার্টিক্যাল কম্পোনেন্ট আর ওর হরিজন্টাল কম্পোনেন্টে ভাগ করছি রাইট ঠিক আছে রাইট এইটা হচ্ছে আমার 60 এক্স্যাক্টলি এইটা যেহেতু 60
এই জন্য আমার হরিজন্টাল কম্পোনেন্টটা ইজ সাইন 60 আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা হচ্ছে কস 60। এই যে দেখো horizontal component is sin 60 and vertical component of 2 is cos 60. তোমাদের বোধহয় তোমার মোমেন্টাম দিচ্ছি বলে ভেজাল লাগছে, লেটস কল দিস আলফা 1 and alpha 2, ঠিক আছে? এই নাও আলফা 2, এই নাও আলফা 2, ইজ দ্যাট গুড? কপি করা হয়েছে? তাসবার এরপরে কোন, এটা পরেরটা? Okay. Deduce which track is for the first alpha particle. এই যে এটা, remember alpha ionization ability দিয়ে আমরা track, হ্যাঁ রাইট, হ্যাঁ। সো যেহেতু এটা thicker, সো তার মানে ওখান থেকে আমার আয়োনাইজেশন শুরু হয়েছে, বোঝা যাবে? আচ্ছা, হ্যাঁ। এইটা দেখো আর এই জায়গাটা দেখো তো চিকন হয়ে গেছে না? তাহলে আলফা যত দূরে যাবে তত আয়োনাইজিং এবিলিটি বাড়বে না কমবে? কমবে। তার মানে শুরুতে বেশি ছিল, তার মানে দিস মাস্ট বি দ্য স্টার্ট, যে এখান থেকে এখানে আসছে, তারপরে আবার সেকেন্ড আলফাটা প্রোডিউস হয়েছে, এই জন্য এখান থেকে আবার বেরিয়ে গেছে। তাই না? Wait, sir, what's the word for particle in the second line? More than আয়োনাইজ। ও আমার হ্যান্ডরাইটিংটা একটু বুঝি নেই। Yeah, that's what I thought. There you go. All good? হ্যাঁ, এই পেপারে আর কোনো প্রবলেম আছে? না, ওকে। যাবে, তোমার কোনটা ছিল? জুন 21 নাম্বার? যাবে রাগ করে চলে গেছে। স্যার হ্যাঁ, স্যার কোনটা? শুনতেছেন? নাম্বার স্যার 16 এর সি নাম্বার। 16 এর সি, জুন 21 16 সি। yeah, we will have to say it again. এটা ইয়েস স্যার। এই যে এইভাবে এমনি ডাইরেক্ট অঙ্ক দেখলে মনে হয় না আয় হায় এটা কি হয়েছে? You want me to go step by step? ইয়েস স্যার। All right, here we go. Acha, let's clear this out. Question বলছে আমাকে, the charges at x and y are replaced by charges of twice the magnitude. C and D are points between the two charges. Okay, determine the magnitude of the potential difference between C and D. The potential difference between C and D বের করতে বলেছে, তার মানে কি আমার এই পয়েন্টে I need to find the total potential due to x and y, তাই না? I need to find the total potential at D due to x and y again, and then find the difference between them. কারণ you see, যাবে C তে বাবা x এরও ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, y এরও ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, am I right? ইয়েস স্যার। তাহলে ওর টোটাল পোটেনশিয়াল is going to be because of both x and y. ইয়েস স্যার। The same thing for D. ইয়েস স্যার। Very nice. তাহলে আমি C এর জন্য x আর y এর পোটেনশিয়াল বের করি, D এর জন্য x আর y এর পোটেনশিয়াল বের করি, তারপর ওই দুইটার ডিফারেন্স বের করি। Fair enough? ইয়েস স্যার। All right, wonderful. তো এটা করতে হলে আমার এই ডিসটেন্সটা জানতে হবে, and this distance is 3 centimeters, কারণ উপরে টোটাল 8 দিয়ে দিছে। ইয়েস স্যার। Okay, wonderful. তাহলে এখন দেখো তো if the math makes sense to you. আমি বের করছি সবচেয়ে প্রথমে দেখো the voltage at C due to x. Voltage at C due to x is kq by r square when r is 2.5. ইয়েস স্যার। Okay. আবার
আবার বের করছি ভোল্টেজ ইন সি ডিউ টু ওয়াই আবার কে কিউ বাই আর স্কোয়ার but this time r is 5.5. Is that good? Yes, sir. Wonderful. তাহলে এই যে দুইটা পাইছি তাহলে এই দুইটাকে আমি এখন অ্যাড করে দেই তাহলে দ্যাট ইজ মাই ফাইনাল পোটেনশিয়াল অ্যাট সি Yes, sir. বুঝতে পেরেছি, স্যার। Okay, and then I repeat the process for D. And then Yes, sir. I find the difference between them. হ্যাঁ, স্যার বলো। সি আর ডি তে স্যার পটেনশিয়ালটা স্যার এক্স আর ওয়াই এর রেসপেক্টিভ বের করছেন, ঠিক না? হ্যাঁ, of course. আবার D তেও একই করতে হয়েছে। Yes, স্যার, বুঝতে পেরেছি। তারপর স্যার মাইনাস করলে স্যার তারপর ডিফারেন্স ডিফারেন্স বের করছি, এক্স্যাক্টলি, যেহেতু আমাকে ডিফারেন্স বের করতে বলছে। বুঝতে পেরেছি, স্যার। হ্যাঁ, বলো তোমার কি? ডিরেকশন মানে চার্জ যা আছে, চার্জের ভ্যালু এই যে স্যার একটু জুম ইন করতে পারবেন? এইটাও জুম ইন, আর তোমার এই স্ক্রিনশট নেওয়ার অভ্যাস, এটা জুম ইন করলে বাবা পুরাটা একবারে পাবা না। এই যে দেখো 200 এর উপরে চলে গেলে ও না পাওয়া যায় তো। এই যে থ্যাংক ইউ। থ্যাংক ইউ কই ও এই চান্সে নিয়েও নিছো, মাই গড, এফিসিয়েন্সি চরমে যাবে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ বেশি ওই ডিরেকশন, হ্যাঁ নট নেসেসারিলি, মানে ওই ডিরেকশনে আমার রেজাল্টেন্ট ফিল্ডটা হবে। হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি। হ্যাঁ এটা একদম সহজ, রাইট? এটা ইন্ডাকশন কয়েলে এটা হয়, হ্যাঁ তোমার ট্রান্সফরমারেও এটা হয়। I'll tell you why. আচ্ছা স্যার এই দাঁড়াও একটা এই টু মাচ নয়েজ, আমি শুনতে পাচ্ছি না। যাবে 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ বলো। মুভ করলে হ্যাঁ কার্ভ, হ্যাঁ হ্যাঁ বলো যাবে। স্যার 16 এর V1 আর 2 টা স্যার একটু দেখাতে পারবেন? 16 এর V1 আর স্যার 2। B1 আর B2, Yes, স্যার। এই যে B1 এটা কেন পারো নাই বাবা? By definition, equipotential surfaces are lines that are perpendicular to electric field lines. Right or wrong? Yes. Yes, তো স্যার। তাহলে আমার যে কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড আছে ওইটার সাথে আমি পারপেন্ডিকুলার করে দিই, তাহলে তো আমি শেপ পেয়ে গেলাম। স্যার পয়েন্ট চার্জের তো স্যার ইকুইপোটেনশিয়াল সারফেসের সার্কুলার হয় না? কি? স্যার পয়েন্ট চার্জের জন্য স্যার ইকুইপোটেনশিয়াল সারফেসের অ্যাবসলিউটলি। এই জন্য দেখো তো তোমার এক্স আর ওয়াই এর আশেপাশে সার্কুলারই দেওয়া হয়েছে, কিন্তু মাঝখানে তো আর তোমার পয়েন্ট চার্জ না, মাঝখানে তো হচ্ছে রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু 2 পয়েন্ট চার্জেস, তাই না? মাঝখানে আমার এই যে এই জায়গাটায় যে তুমি ফিল্ড পাচ্ছ বাবা, এটা তো তোমার একটা পয়েন্ট চার্জের জন্য না, এটা 2টা পয়েন্ট চার্জের রেজাল্টেন্ট না। Yes, sir. তাহলে এটা সার্কুলার হবে কেন? কম্পেয়ার দিস উইথ ওই যে বার ম্যাগনেটের ফ্লাক্স লাইনস এর মতো, তাই না? একটা নর্থ একটা সাউথ, সিমিলার না? Yes, sir. হ্যাঁ ওকে বুঝতে পেরেছি। হ্যাঁ এটা B2 ওকে 21 ইউনিট 4 এছাড়া আর কি আছে? এটা এই পেপারে কোনো প্রবলেম? আচ্ছা নেক্সট। স্যার এটা একটু এক্সপ্লেইন করতে পারবেন? কোনটা? এটা পার্ট 2? হ্যাঁ তোমার কোনটা? Yes, sir. জ্যান 20 ইউনিট, হ্যাঁ ইউনিট 4। আচ্ছা দেখছি। আচ্ছা, a textbook states an electric field line shows the path of a free positive test charge follows. Discuss the accuracy of this statement for free positive test charges placed at a point A and B. হ্যাঁ এই যে আমার A আর B, এই যে A এর উপরে তুমি চিন্তা করে দেখো ফিল্ড লাইন কোন দিকে কাজ করছে, লেফট সাইডে না? A আর B এর চার্জ কি?
না এটা তো জাস্ট এক্স ওয়াই স্যার। না এক্স এর চার্জ হচ্ছে পজিটিভ, ওয়াই এর চার্জ হচ্ছে নেগেটিভ, তাই না? হ্যাঁ, এই যে দেখো এক্স এর চার্জ যদি পজিটিভ হয় আর ওয়াই এর চার্জ যদি নেগেটিভ হয়, তাহলে দেখো এর উপরে আমার ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করছে? স্যার ইনওয়ার্ড। আউটওয়ার্ড। এক্স এর থেকে ফিল্ড আউটওয়ার্ড না, এক্স ইজ পজিটিভলি চার্জ তো। Yes or no? স্যার স্যার ফিল্ডের ডাইরেকশন কি স্যার পজিটিভ চার্জ পার্টিকেলের উপরে স্যার যেদিকে ফোর্স এক্সার্ট হবে ওইদিকে হবে না? জি, এইটা যদি তুমি এখন বলো একটা পজিটিভ ইউনিফর্ম পজিটিভ চার্জের পয়েন্ট চার্জের ফিল্ড লাইন্স কোন দিকে থাকে? আউটওয়ার্ড না? ইয়েস স্যার। তো তাহলে আমার এক্স পজিটিভ চার্জ না? ইয়েস স্যার। তাহলে আমার এই এই এর উপরে আমার ফোর্স কোন দিকে কাজ করছে? ইনওয়ার্ড কেন? ইন হুইচ ডিরেকশন ইজ দ্য ফিল্ড অ্যাক্টিং? স্যার আউটওয়ার্ড। হ্যাঁ, রাইট। তাহলে আউটওয়ার্ড যেহেতু কাজ করছে, এই জন্য আমরা সবচেয়ে আগে ডিফাইন করছি দ্য ইলেকট্রিক ফিল্ড শোজ দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, তাই না? এটা হচ্ছে বাই ডেফিনেশন, রাইট? The direction of an electric field by definition is the direction of the force exerted on a positively charged particle. Do you remember? ইয়েস স্যার। Okay, so ওইটাই স্টেট করেছি প্রথমে। তারপর এ তে দেখো the field line is straight, তার মানে কি the velocity of A changes along the direction in which the acceleration acts. কারণ ওর ডিরেকশনও যাচ্ছে লেফটের দিকে, ওর ফোর্সও লেফটে, এই জন্য ওর অ্যাক্সেলারেশনও লেফটে। Yes? ইয়েস স্যার। এই জন্য ওর চেঞ্জ ইন ভেলোসিটি অ্যাক্টস ইন দ্য ডিরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। ইয়েস স্যার, বুঝতে পেরেছি। বাট দেখো বি তে কিন্তু ডিফারেন্ট, রাইট? আচ্ছা স্যার, স্যার নেগেটিভ পয়েন্ট চার্জের জন্য স্যার পজিটিভ পয়েন্ট চার্জ কি স্যার ফোর্স স্যার ইনওয়ার্ড এক্সপেরিয়েন্স করবে না? হ্যাঁ, এই জন্যই তো তোমার একটা নেগেটিভ পয়েন্ট চার্জের ফিল্ড কোন দিকে হয়? ফিল্ড লাইন্স কোন দিকে ডিরেক্টেড হয়? ইনওয়ার্ড। হ্যাঁ, কেন ইনওয়ার্ড? কারণ বাই কারণ, ডেফিনিশন ইট ইজ দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স এক্সার্টেড অন আ পজিটিভ চার্জ। ইয়েস স্যার। বুঝে গেছে? ইয়েস স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, তারপর কোনটা তোমার? জ্যান 20 ইউনিট 4। আচ্ছা একটু বের করি। জ্যান 20 ইউনিট 4 বোধহয় আমরা করছি, তাই না? আচ্ছা তারপরে একটু বের করি। জ্যান 20 ইউনিট 4 কই? 20 জ্যান 20 ইউনিট 4। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 8, মানে মাল্টিপল চয়েস। এই যে এটা, হ্যাঁ এটা কেন ডি, এটা জানতে চাচ্ছ? অলরাইট, সো লেটস ডু দ্য ম্যাথ। Point charges plus q and minus q are placed at x and y respectively. When another charge is placed at z, the resultant force on the charge at x is 0. Distance xy equals distance yz. Which of the following is the charge placed at z? Okay, তাহলে আমরা আবার এই যে একটু আগে যে ম্যাথটা করলাম, এই যে এত বড় ম্যাথ, ওইটাই আবার এখানে করছি, রাইট? আমরা বের করছি, রাইট, x এর উপরে ফোর্স কাজ করবে ডিউ টু y। কারণ যেহেতু আমাকে বলে দিছে x এর উপরে ফোর্স 0 হয়ে গেছে, তার মানে y এর exertion of force on x আর z এর exertion of force on x আর identical না, তাই না? ওকে, সো আমরা প্রথমে বের করছি ফোর্স অন x ডিউ টু y। আচ্ছা, ফোর্স হচ্ছে k q q বাই r স্কয়ার। দেখো এই যে q divided by r square. So this is the force on x due to y. Shouldn't this also be the force due to z? তাই না? But দেখো z is twice the distance away, কারণ আমাকে বলে দিছে দেখো xy equals yz. So if this is r, যেটা আমরা মাত্র ধরছি, তাহলে এই পুরাটা কত হবে? 2r. So that's exactly what we did. 2r, হ্যাঁ? Okay. এই যে when another charge is placed at z, ওটা মানে কি? হ্যাঁ, আমি জানি না তো এটা কি, এই জন্য আমি ধরে নিচ্ছি কি, বুঝলাম না।
ওটা যদি কিউ জেড করতে মানে কিউ আননোন চার্জ হতে দাও তো কে কে কিউ স্কয়ার দিতে পারে তাহলে কে কিউ যদি কে কিউ স্কয়ার দিছে না চার্জের জি হচ্ছে চার্জের এক্স আর চার্জের ওয়াই শুধু সেম ম্যাগনিটিউড আমাকে তো চার্জ বেরই করতে বলছে So, আপাতত আমি ওটাকে কিউ ধরে নিছি that is q square মানে না তার মানে হচ্ছে স্যার বলেন যে এই x এর ইকুয়েশন সেম এর The constant times the charge bro. The constant times Q না। কিউ আচ্ছা তোমার কনফিউশনটা হচ্ছে যে এটা কিউ কিউ ধরছি আচ্ছা আমি যদি এটাকে কিউ যে কোনো একটা জেনারেল নেম ফর আ চার্জ ইজ কিউ হ্যাঁ এই জন্য ওটাকে কিউ ধরছি এবার আমি পরে কিউ এর ভ্যালুটা বের করবো তো দেখো না স্কয়ার লেখা মানে হচ্ছে x এর ম্যাগনিটিউড আর z এর ভ্যালু সেম করে দিলাম দেখুন কি একসাথে করে তাই আচ্ছা আমি যদি এটাকে তাহলে আমি একটা কাজ করি আমি ডিফারেন্ট ম্যাগনিটিউড ধরি এটাকে ধরি 2q তাহলে এখন প্রোডাক্ট কি হয় তো কিউ স্কয়ার হয়ে গেল না তো কি কান্নাকাটি করতেছো তুমি আজব রাইট আমার প্রিফিক্সটা কি সেটাই তো আমি বের করবো তো আমি চার্জ ধরে নিছি কিউ থ্যাংক ইউ রাইট তাহলে আমি এখন ফোর্স বের করি রাইট বাট এখন আমার ডিসটেন্স হচ্ছে 2r so kq square by 2r মানে হচ্ছে 4r square তাহলে I get this value now watch this that eta is equal to eta right তাহলে এটা যদি ইকুয়াল টু এটা হয় তাহলে আমার ফোর্স 4 টাইমস হয়ে যায় and ফোর্স 4 টাইমস হওয়া মানে আমার চার্জও কয় টাইমস হয়ে যাবে না 4 টাইমস হয়ে যাবে হ্যাঁ স্কয়ার কেন হবে এটা চার্জ তো এটা ডিসটেন্স না সো ইফ মাই ফোর্স ইজ 4 টাইমস তার মানে আমার চার্জও 4 টাইমস হতে হবে ইউ রিয়ালাইজ why it is 4 times because distance doubles তাহলে চার্জ 4 টাইমস what হবে Sharon is still not happy কোথায় কনফিউশন হচ্ছে বাবা বলো এটা পুরাটাই কিন্তু ওর তাসওয়ারের দোষ ও কিন্তু খুব সুন্দরভাবে ফলো করতেছে প্যাসটা কিন্তু তাসওয়ার লাগছে see এই জন্য don't listen to him listen to me I know what I'm talking about এটা তো তুমি জানো বলে ডাইরেক্টলি করবা আমার তোকে দেখাইতে হবে কিভাবে আসছে হ্যাঁ বলো না যদি এটা না পাও সি এই যে এটাই তো কনসেপচুয়ালি তুমি এইভাবে চিন্তা করো বাবা আমার ফোর্স follows the inverse square law না তার মানে it is inversely proportional to distance square তাহলে আমাকে যেহেতু এখানে বলে দিছে 0 রাইট তুমি প্রথম পার্টটা এখানে বের করো এটা তো বের করতে পারো এটা বের করতে তো বেশিক্ষণ লাগে নাই তোমার 30 সেকেন্ডস লাগছে and then you realize that আমার একটা চার্জ আছে যেটা twice the distance away কিন্তু must exert the same force তাহলে how many times should the force be হ্যাঁ see কেন 4 times কারণ ডিসটেন্স যেহেতু twice away তার মানে 2r স্কয়ার হয়ে গেছে সো তার মানে আমার 4 টাইমস বাড়তে হবে make sense see কত বার লাগলো হ্যাঁ নাম্বার 17 So if you also put like 15B, 15b sure oh no yes, they skip it over. why did I skip it oh এটা বোধহয় oh না oh I skipped it because you know it was given in the notes Most of the at the time one model for the structure of the atoms was the Plum-Pudding model proposed by J.J. Thomson in this model the positive charge and mass were spread evenly throughout the atom negatively charged electrons were distributed within the atom তাহলে Plum-Pudding model টা আমরা জানি right that there was an atom right here and you had electrons that were attached to the surface as plums and inside was evenly distributed positives right Mr. J.J. Thomson visionary ছিল ভদ্রলোক alright তারপরে discuss the extent to which the results of alpha particle scattering experiments justified replacing the Plum-Pudding model with a nuclear model okay so remember if this was a solid atom তাহলে alpha যদি আমি ওর উপরে bombard করতাম তাহলে most of the alpha would have either deflected upward and downward অথবা deflected backward
তাই না? বিকজ সলিড অ্যাটম হওয়া মানে there is no space between atoms. সো অ্যালফা এসে যখন আমার এই পার্টিকেলস গুলোর উপরে বাড়ি খেয়ে বা ফোর্স এক্সপিরিয়েন্স করতো, মোস্ট অফ দেম উড হ্যাভ রিফ্লেক্টেড ব্যাকওয়ার্ড। কিন্তু আমাদের অবজারভেশন কি বলছে? অলমোস্ট মোস্ট অফ দেম পাস থ্রু আনডিফ্লেক্টেড, তাই না? মোস্ট অফ দেম পাস স্ট্রেট থ্রু। তার মানে কি? মোস্ট অফ দি অ্যাটম ইজ এমটি স্পেস। তার মানে প্লাম পুডিং মডেল হতে পারে। আচ্ছা, নাম্বার 2, আমরা দেখেছি that a handful of alpha particles deflected through small angles, right? এখন অ্যালফার মতো একটা পার্টিকেলকে ডিফ্লেক্ট করাচ্ছে, অ্যালফা কিন্তু একটা হেভি পার্টিকেল, তাই না? অ্যালফার মতো একটা পার্টিকেলকে যেহেতু ডিফ্লেক্ট করাচ্ছে, তার মানে we know that the charges are not evenly scattered, but the charges are concentrated somewhere. Because even যদি হয়তো, তাহলে কিন্তু অ্যালফাকে ডিফ্লেক্ট করাতে পারতো না। Does that make sense? এখানে বলছে evenly scattered, তার মানে evenly scattered না, the charges are concentrated at all. Agreed? Number 3, when we saw that 1 in about 8,000 alpha particles deflected through odd angles but reflected backward, তাই না? So তার মানে not only the charge but most of the mass was also concentrated at one point, তাই না? Because alphaর মতো একটা হেভি পার্টিকেলকে বাড়ি দিয়ে ফেরত নিয়ে আসতেছে, তার মানে atomer most of the mass was also concentrated at one point, and we call that the nucleus. See, so প্রত্যেকটা অবজারভেশনের একটা corresponding conclusion আছে that debunks the previous কি বলবো model of the atom. Exactly, 6 মার্ক। আর এই যে আমার মতো এত সুন্দরভাবে যদি করতে পারো তাহলে 7ও পেতে পারো। হ্যাঁ বলো। হ্যাঁ, yes, absolutely. Now you see alpha is a heavy particle, তাই না? So ওকে যদি তুমি ডিফ্লেক্ট করাতে চাও, রাইট, যেটা আমরা দেখেছি alpha particles deflect through small angles, তো এই যে আমার ডিফ্লেকশনটা হচ্ছে, তার মানে এত ভারী একটা পার্টিকেলকে ডিফ্লেক্ট করাতে হলে you need to apply a large force. এখন if the sources of the forces are scattered, তাহলে কি ও একত্রে লার্জ একটা ফোর্স দিতে পারবে না? So for alpha to experience a large force, this force must be exerted by a concentration of particles. তার মানে the charges were concentrated enough to exert a force large enough to cause this deflection, right? ও এই কারণে হয়তো লিখি নাই, পাইছো? Yes, হ্যাঁ, exactly, না, small angles, odd angles, that's it. আর স্ট্রেট থ্রু তো বলতেই হবে। হ্যাঁ হ্যাঁ, দেখো যে এটা তোমাদের বই অনুযায়ী 90 ডিগ্রি 180 ডিগ্রি। হ্যাঁ 0 to 90, হ্যাঁ 0 to 10, 90 to 10 to 90, 90 about 90 180, ঠিক আছে? তো এটা লিখলাম না, হ্যাঁ? That's what I probably skipped to the last batch. হ্যাঁ বলো। স্যার আমার জ্যান 21 এর স্যার 18 এর বিতে স্যার একটু প্রবলেম। কোনটা? জ্যান 21। Jan 21, ইয়েস স্যার, কোশ্চেন নাম্বার স্যার 18B। দেখি Jan 21, হ্যাঁ বলো। ও নাম্বার 17 বাকি, দাঁড়াও এটা একটু শেষ করে নি। এটা ম্যাথ, রিয়েলি? Okay, question পড়ি। Student is designing a night light for a child. When switched on, the night light should come on brightly and its intensity should then gradually decrease to 0, right? Acha. The time taken for the light intensity to decrease to 0 should be as close to 10 minutes as possible, right? The time taken must not be less than 10 minutes. So it has to be more than 10 minutes, but as close to 10 minutes as possible, right? Okay. The diagram shows the student's design. The student uses a light emitting diode and a resistor R. The LED stops emitting light when the potential difference across it goes to 1.4. Okay. So, আমার এখানে যে LED টা আছে, এটা আমার বাতি জ্বলে থাকবে। যখন ওর ভোল্টেজ 1.4 এর থেকে কমে যাবে, তখন the LED stops glowing. Okay?
তো তার মানে বাকি ভোল্টেজ নিশ্চয়ই আমার রেজিস্টার পেয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা জাস্ট র্যান্ডমলি বলে দিলাম। ওকে, তারপরে the student assumes the LED has a constant resistance of 340 ohms. Okay. Capacitors with the following capacitances are available. Determine which capacitance the student should use. এখন দেখো আমার রেজিস্ট্যান্স হচ্ছে 860 আর 340 আমাকে বলে দিছে, রাইট? এটা হচ্ছে আমার 860, এটা হচ্ছে আমার 340। এগ্রিড? আচ্ছা, সো তাহলে আমরা যেটা বের করছি সেটা হচ্ছে দ্য ভোল্টেজ অ্যাক্রস দি এলইডি, রাইট? আমার ইনিশিয়াল ভোল্টেজ অ্যাক্রস দি এলইডি ওটা আস্তে আস্তে কমে 1.4 হবে, তাই না? বাট তুমি যখন সার্কিটটাকে সুইচ অন করো, মানে তুমি চার্জিং লুপ থেকে যখন ক্যাপাসিটরটাকে ডিসচার্জিং লুপে নাও, তখন এই 12 ভোল্টটা কি রেশিওতে ভাগ হয়, রাইট? কি রেশিওতে ভাগ হবে? ইন দ্য রেশিও অফ দ্য রেজিস্ট্যান্সেস না? ইউ লুক আনহ্যাপি মামনি, কোথায় কনফিউশন হচ্ছে বলো তো? হ্যাঁ, আর ইউ ফ্যামিলিয়ার উইথ দ্য রেশিও মেথড, রাইট? ওকে, সো যেহেতু ওটা সিরিজে আছে তার মানে দ্য ভোল্টেজ ইজ শেয়ারড ইন দ্য রেশিও অফ দ্য রেজিস্ট্যান্সেস, right? So that's exactly what we did. We found the initial voltage across the LED, right? LED voltage divided by sum of the resistance, right? Is that good? Oh, so once I have this, I can now find the time it takes for the voltage of my LED to go from 3.4 volts down to 1.4 volts, isn't it? কারণ আমাকে তো বলে দিছে 1.4 এর পরে গিয়ে এলইডিটা বন্ধ হয়ে যাবে, রাইট? এতে আনহ্যাপি কেন তুমি বলো, কোথায় কনফিউশন হচ্ছে মামনি? ওরে 3.4টা কিভাবে পেলাম? হ্যাঁ, ও এই যে দেখো আমাকে কোশ্চেনই বলে দিছে the LED stops emitting light when the PD falls to 1.4, right? সো আমি ইনিশিয়াল বের করলাম যে যখনই আমি ক্যাপাসিটরটাকে কানেক্ট করি, আমার রেশিওস দিয়ে বের করলাম দ্যাট ওর ভিতরে 3.4 ভোল্টস থাকে, কিন্তু যেহেতু ক্যাপাসিটরটা ডিসচার্জ হতে থাকবে ওর ভোল্টেজ কমতে থাকবে। কোয়েশ্চেন আমাকে বলে দিচ্ছে 1.4 পর্যন্ত রিচ করার পরে ও বন্ধ হয়ে যাবে। তাহলে এখন আমার কাজ হচ্ছে টু ফাইন্ড আউট হাউ লং দিস ইজ গোইং টু টেক 3.4 থেকে 1.4 এ নামতে। এগ্রি? ওইটাই আমরা এখানে করছি। V equals to V naught minus T by RC, আমার ডেটা সব দেওয়া আছে। আমি ক্যাপাসিটেন্সের ভ্যালু পাইছি 0.56, রাইট? আমি টোটাল রেজিস্ট্যান্স জানি, রাইট? ঠিক আছে, আমি টাইম জানি কারণ আমাকে বলে দিছে ইট ক্যানট বি লেস দেন 10, তার মানে মিনিমাম টাইম কত আমার? 10 মিনিটস। সো এই যে দেখো T এর জায়গায় আমি 10 মিনিটস নিছি। আমার টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 860 plus 340 which is 1200 into C. So the only unknown is C. আমি পাইলাম এটা, right? So this is one way to do it. If কেন আমার ক্যাপাসিটর যখন ডিসচার্জ হয়, ক্যাপাসিটরের টাইম কনস্ট্যান্ট কি একটা রেজিস্টারের উপরে ডিপেন্ড করে না টোটাল রেজিস্ট্যান্স? একটা ক্যাপাসিটর যখন তুমি টাইম কনস্ট্যান্ট বের করো, আমার এই ক্যাপাসিটরটা পুরা এই দোনোটা রেজিস্টার দিয়ে ডিসচার্জ হচ্ছে না, তাহলে আমার রেজিস্ট্যান্স পুরাটা হবে। ওকে, অল গুড? ওকে, তাহলে যেহেতু 0.56 পাইছি তার মানে আমার এখানে কিন্তু 0.56 নাই। সো দ্য নেক্সট লার্জেস্ট ইজ 0.58। স্মলার নিলে আরো তাড়াতাড়ি ডিসচার্জ করতে। হ্যাঁ বলো, সেরা করেন। আচ্ছা, অল্টারনেটিভ মেথডটা দেখো, অনেকে আবার এই অল্টারনেটিভটাও পছন্দ করে, আমি জানি না কেন, রাইট? মেবি বিকজ ওটার মধ্যে এক্সপোনেনশিয়াল ডিকে ইকুয়েশনটা নাই। ও আচ্ছা, ওটা কারেন্ট দিয়া, ও আছে, ও তাহলে তো ইট ডাজন্ট ম্যাটার, বাট একই থাকতেই হবে সেটাই। হ্যাঁ, সো এখানে আমরা কারেন্ট দিয়ে করছি, রাইট? ক্যাপাসিটর, রিমেম্বার দ্যাট মাই ম্যাক্সিমাম কারেন্ট ইজ মাই ইনিশিয়াল কারেন্ট। সো আমি যখন ক্যাপাসিটরটাকে মাত্র ডিসচার্জ লুপে নিব, মাই ম্যাক্সিমাম কারেন্ট ইজ V by R, তাই না? টোটাল রেজিস্ট্যান্স আমি জানি 1200, সো তাহলে আমি V by R দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট বের করে ফেললাম, রাইট? আচ্ছা, এখন আমার ক্যাপাসিটর ডিসচার্জ হতে থাকবে আনটিল দ্য এলইডি রিচেস হোয়াট ভোল্ট? 1.4 ভোল্টস। তো তাহলে আমি কি এখন বের করতে পারি দ্যাট এই 1.4 ভোল্ট যখন এলইডির ভিতরে যাচ্ছে ওর ভিতরে কারেন্ট কত?
রাইট? আমি তো এলইডি রেজিস্ট্যান্স জানি, তাহলে আমি কারেন্ট এট 1.4 ভোল্ট বের করলাম 0.041. That means the current in my circuit should drop from 0.01 to 0.041. Right? তাহলে এখন এইটার আমি টাইম ইন্টারভ্যাল আবার 10 ধরে I can find capacitance and you should end up with the same answer. হ্যাঁ, তো সিম্পল একটা সার্কিট না বাবা। This is my charging loop. এখানে কানেক্ট করবা, ব্যাটারিতে কোন চার্জ হবে, and this is my discharging loop. তো ক্যাপাসিটর যখন তুমি এখানে কানেক্ট করবা, এই 12 ভোল্ট ওদের দুজনের মধ্যে থাকবে। This time. কি? হ্যাঁ, ওই যে 10 মিনিটস পরে অফ হবে। So that is the all timing circuits use capacitors for this exact same reason. তাই না? Yeah, স্যার দাঁড়াও যাবে একটা সেকেন্ড। হ্যাঁ Charging at the 1 minus 0.E by tau. হ্যাঁ হ্যাঁ, ভি ভোল্টেজের জন্য, হ্যাঁ শুধু ভোল্টেজ। হুম। 5 RC, 5 times RC. হুম। আর কি হচ্ছে ডান দিকে এক্সেস থেকে কি করছে? ওটা কি জিরোতে কত ছিল ওটা দেওয়া ছিল, ওটা কি 0 পর্যন্ত গেছে? বিকজ টেকনিক্যালি 0 পর্যন্ত তো যায় না। হ্যাঁ, বিকজ জিরোতে তো তোমার 99.7% 3% পর্যন্ত চার্জ থাকে, রিমেম্বার? সো ওটা করা যাবে না। ওই যে ইয়ে দিয়ে ইকুয়েশন টিকে দিয়ে হাফ লাইফ দিয়ে করো, লন 2 ইন্টু আরসি, চার্জ হাফ হইতে কতটুক টাইম লাগে, তাই না? তাহলেও তো হয়, ওখান থেকে তো সি পাওয়া যায়। হ্যাঁ জাভেদ বলো। স্যার বলতেছিলাম এখানে স্যার ইনিশিয়াল কারেন্টটা কি স্যার টোটাল ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স হবে না? হ্যাঁ, তো তাই তো করছি, টোটাল ভোল্টেজ 12, এই যে, আর টোটাল রেজিস্ট্যান্স 1200। না স্যার I ইকুয়ালস টু I নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই RC দিয়ে যদি করতে চাই, ওটা বলতেছিলাম। ইনিশিয়াল কারেন্ট তো স্যার এটাই ধরবো ঠিক না? I হ্যাঁ, নট ইনিশিয়াল কারেন্ট তো এটাই, এই যে এটাই তো ধরছি, এই যে ওকে স্যার। এই যে আই নট, আমার ইনিশিয়াল কারেন্ট এটাই ধরছি না, এই যে দেখো আই নট। স্যার স্যার হ্যাঁ, অলরাইট। আর স্যার ফাইনাল কারেন্টটা তো স্যার রেজিস্টার আর স্যার ডায়োডের সেমই হবে। এই যে ফাইনাল কারেন্ট হচ্ছে কোনটা? ফাইনাল কারেন্ট হচ্ছে যেই কারেন্টে আমার এলইডির ভোল্টেজ ইজ 1.4 ভোল্টস। স্যার রেজিস্টার তো সেম। তো ওরা সিরিজে থাকলে রেজিস্টারে সেম কারেন্ট না? স্যার হ্যাঁ, অলরাইট। মামনি, তোমার কোনো কোয়েশ্চেন্স বা কনফিউশনস নাই? ইউ আর অফুলি কোয়েট, কেন? হ্যাঁ, শিওর? অলরাইট, নেক্সট। এই পেপারে আর কিছু আছে? ওকে, নেক্সট কোন পেপার? স্যার Jan 21। Jan 21. Jan 21, Unit 4. ইয়েস স্যার। কত নাম্বার? স্যার 18B। কোনটা? 18? B। শেষ হয় না কেন? 18B, ইয়েস যেটা স্যার। আবার একই তো। ভেরি ইজি। হ্যাঁ, এই যে একটা সার্কিটে একটা সার্কিট ছিল, আরেকটা কানেক্টেড একটা গ্যাপ স্পট। তো কি একটা ইসে কারণে এখানে এই গ্যাপের মধ্যে স্পার্ক হয়ে গেছে। তো বলছিল স্পার্কের গ্যাপ সাইজ চেঞ্জ করে ম্যাক্সিমাম ভোল্টেজ তো একটা ইউজ অলসো যে ম্যাক্সিমাম ভোল্টেজ এত গ্যাপ সাইজ মধ্যে এত ভোল্টেজ হয়। সেটা প্রমাণ করতে বাই এর সাথে কি মিশাইতেছো আল্লাহ মাবুদি জানে। হ্যাঁ, সেটাই। কোয়েশ্চেনটা দেখো আমাকে, এটা হয়েছে যাবে? স্যার এখানে সেম বলতেছেন না স্যার, আপনি লোয়ার যে লিখলেন লাস্টে হ্যাঁ? স্যার।
সেখানে অ্যাক্সেলারেশন স্যার লোয়ার হবে কেন? কোশ্চেনে তো স্যার সেম আচ্ছা, দেয়া। কোয়েশ্চেনে কি বলছে? Explain whether the maximum acceleration would be the same. Whether the maximum acceleration would be the same for the alpha particle reflected through 90 degrees. Right? Whether হবে কি না সেটাই জিজ্ঞেস করছে তোমাকে। Right? ইয়েস স্যার, বুঝতে পেরেছি স্যার। Okay. Next. ডিফ্লেকশনে তো অ্যাক্সেলারেশন কম হবে, এটা তো স্বাভাবিক, কারণ তোমার তো জাস্ট একটা কম্পোনেন্টকে তুমি অপোজ করছো, অন্য কম্পোনেন্টও তোমার এইখানে তো আমার ভার্টিক্যাল কম্পোনেন্ট ইজ আনঅপোজড, তাই না? হ্যাঁ। নেক্সট, এই পেপারে আর কি আছে? স্যার এখানে 180 ডিগ্রি যখন স্যার রিফ্লেক্ট করে তখন তো স্যার হ্যাঁ। ফোর্স বেশি এক্সপেরিয়েন্স করবে, ঠিক না? ফোর্স বেশি এক্সপেরিয়েন্স করবে, ইয়েস অ্যাবসলিউটলি, তাই না? তুমি চিন্তা করে দেখো, আমার একটা ভেলোসিটি দিয়ে তুমি যাচ্ছ, রাইট? তুমি যদি একদম স্ট্রেইট যাও, তাহলে তোমার এই ভেলোসিটির কারণে তোমার কি হবে? তুমি একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত যাবা, তারপরে জিরো হয়ে তুমি আবার ফেরত চলে যাবা, তাই না? বিকজ তোমার অ্যালফাও পজিটিভ, আবার নিউক্লিয়াসও পজিটিভ। ইজ দ্যাট গুড? ইয়েস স্যার। কিন্তু তুমি যদি এখন বাবা একটা ছোট্ট অ্যাঙ্গেলে যাও, টিনু আর ইউ লিসনিং? ওকে, ইয়েস স্যার। তুমি যদি একটা অ্যাঙ্গেলে যাও, তাহলে নোটিস এখানে যখন এসে এইভাবে কার্ভ করে যাচ্ছ, তখন কিন্তু তোমার এই ভেলোসিটিটা তোমার এখন দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। এই ভেলোসিটিটা এখন আমার দুইটা ভাগে ভাগ হয়ে ইউ নাও হ্যাভ টু ভেলোসিটিস, একটা এখানে একটা এখানে, নাকি? ইয়েস এখন স্যার। আমার এই হরিজন্টাল কম্পোনেন্টটা আমার ভি এর থেকে কম না? ইজ দ্যাট ট্রু? ইয়েস স্যার। তার মানে সে তোমার এই পজিটিভ চার্জের বেশি কাছে যাবে না, আর একটু দূরের থেকেই রিফ্লেক্ট করে চলে যাবে? কাছে যাবে। কেন আরো কাছে যাবে? ওর ভেলোসিটি কম না, রিপালসিভ ফোর্স তো। ইয়েস স্যার, তাহলে তো দূরে যাবে। ইয়েস স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে দূরের থেকে যদি ঘুরে যায়, তার মানে অল্প ফোর্সেই ঘুরে গেল না, বিকজ ইউ আর ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য সোর্স। ইয়েস স্যার। তাহলে তোমার অ্যাক্সেলারেশন কমে যাবে না? ইয়েস স্যার। অলরাইট। আর ডিসটেন্সটা তো স্যার এখানে সেন্টার থেকেই কনসিডার হ্যাঁ, করতে হবে। স্যার সেন্টার থেকে হবে না ডিসটেন্সটা? বুঝি নেই। স্যার এখানে নিউক্লিয়াসের স্যার সেন্টার থেকেই তো স্যার ডিসটেন্সটা মানে আরটা স্যার। হ্যাঁ হ্যাঁ, বাট আমরা তো এগুলোকে পয়েন্ট সোর্স ধরে নিচ্ছি, তাই না? পয়েন্ট সোর্স ধরে নেই, সো সেন্টার থেকেই মাপো, কোনো সমস্যা নাই। দ্যাটস বিকজ পার্ট এ কি বলছে সেটাই তো জানো না, কারণ তো কোয়েশ্চেন পেপারটা সলভ করা নাই, তাই না? ওকে, কোয়েশ্চেনটা তোমাকে বলছে এর আগেরটায় দেখো, এই যে তোমাকে বের করতে বলছে, এই যে যখন ও স্ট্রেইট চলে যায় 180 ডিগ্রি ঘুরে, তখন তোমার কতটুকু ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন হয় সেটা বের করতে। এখন তোমাকে জিজ্ঞেস করছে দ্যাট ও যদি এইভাবে না গিয়ে ও যদি একটু সাইড দিয়ে যেত, তাহলে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন আগেরটার তুলনায় সেম হইতো না কি হইতো? ওইটাই তো আমাদের অ্যান্সার, কম হবে। ও তো ও সামনে যে আসতেছে, ওর কাইনেটিক এনার্জিটা কিসে কনভার্ট হয়? ইলেকট্রিক পোটেনশিয়ালে কনভার্ট হয় না? যেমন ধরো গ্র্যাভিটেশনাল ফিল্ডে কি হয়, তুমি যখন একটা জিনিসকে উপরে ছাড়ো, রাইট, নিচে তোমার কাইনেটিক এনার্জি অনেক হাই, বাট অ্যাজ ইট গোজ আপ কাইনেটিক এনার্জি কমতে থাকে, আর কি বাড়তে থাকে? তাহলে এট দ্য ম্যাক্সিমাম হাইট ভেলোসিটি কি হয়? তার মানে where has all the energy gone? GP, gravitational potential energy তে কনভার্ট হয়। The exact same thing is happening here in terms of electrical fields. একটা ইলেকট্রিক্যাল ফিল্ড আছে, তোমার এখান থেকে একটা কাইনেটিক এনার্জি দিয়ে আসতেছে, as it comes towards, এটা রিপালসিভ ফোর্স, কিন্তু এটাও পজিটিভ এটাও পজিটিভ, তো does it slow down or speed up? Slow down. If it slows down, ওর কাইনেটিক এনার্জি কমছে, এটা কোথায় যাচ্ছে? ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হচ্ছে at the closest point where the velocity becomes zero. Where has all that energy gone? Electric potential, তারপর ওটা থেকে আবার হয়। এটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আর এটা ইলেকট্রিক ফিল্ড, এই দ্যাটস দ্য ডিফারেন্স। হ্যাঁ হ্যাঁ, কারণ কি ওর তো ভেলোসিটি আছে, যদি ভেলোসিটি জিরো হয়
তাই না? ভার্টিক্যাল কম্পোনেন্টটা তার জিরো হয় না। হ্যাঁ, ফান স্টাফ। ফিজিক্স আসলেই মজা। 90% of the faces are saying, sir, agree to disagree. আসলে মজা। হ্যাঁ, ফার্স্ট পয়েন্টটা, হ্যাঁ, নট অল অফ দ্য কে। এই যে দেখো, এখান থেকে যখন তোমার এখানে ঘুরে আসে, এখানে ও জিরো ভেলোসিটি রিচ করে তারপর এখানে আসে না, তার মানে ঠিক এই পয়েন্টে আমার কাইনেটিক এনার্জি জিরো। কিন্তু তুমি দেখো এখান থেকে যখন সে ডিফ্লেক্ট করে উপরে চলে যায়, আমার কি কাইনেটিক এনার্জি কোনো জায়গায় ভেলোসিটি কি জিরো হয়? তার মানে নট দি এন্টায়ার কাইনেটিক এনার্জি ইজ কনভার্টেড টু ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি। ওইটাই হচ্ছে আমার প্রশ্ন। তো আমার যদি পুরাটা এনার্জি না হয়, তার মানে কি আমার ডিস্টেন্স ফ্রম দ্য সোর্স দূর। আর একটু বড়, কারণ রিমেম্বার, আমার কাইনেটিক এনার্জি যখন জিরো হয়, দ্যাট ইজ ওয়েন ইউ আর ক্লোজেস্ট টু দ্য সোর্স, তাই না? আর তো যেতে পারবো না। দ্যাট মিনস ইউ আর ক্লোজেস্ট টু দ্য সোর্স ওয়েন ভেলোসিটি ইজ জিরো। তার মানে ভেলোসিটি যখন জিরো না, তার মানে ইউ আর নট ক্লোজেস্ট টু দ্য সোর্স। And if you are not closest to the source, you do not experience the same force, and therefore not the same acceleration. Make sense? তো ই কেস গুলো হ্যাঁ, হ্যাঁ, will be large. দেখো, এখানে আমার এই ডিস্টেন্সটা জিরো, রাইট? এখানে সবচেয়ে ছোট, তাই না? বিকজ এখানে ই কে জিরো। কিন্তু এখানে ও যেহেতু তোমার জিরো না হয়ে কার্ভ করে চলে গেছে, তার মানে আমার এই ডিস্টেন্সটা ইজ লার্জার দেন দিস। এটা যদি আর ধরো, তার মানে দিস হ্যাজ টু বি ক্যাপিটাল আর। তাহলে ডাজ দ্যাট মেক সেন্স? কারণ ভেলোসিটি জিরো হয় নাই তো, তার মানে ইউ ক্যানট বি ক্লোজেস্ট টু দ্য সোর্স। তাহলে ইফ ইউ আর ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য সোর্স, তার মানে ইউ উইল এক্সপিরিয়েন্স লেস ফোর্স। And if you experience less force, you will experience less acceleration. Exactly. ওইটাই তো, ওইটা ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন, তাই না? আমরা আরো কয়েকটা ইন্টারঅ্যাক্টিভ বানাইছি, দেখবে নাকি? হ্যাঁ, কোয়েশ্চেন পেপারে আর কোনো ইস্যুস আছে? যাও Sir. অনলাইন পিপল, হ্যাঁ বলো, স্যার 19 এর বি তে একটু প্রবলেম স্যার। আবার বলো। 19 বি এন্ড সি তে স্যার প্রবলেম। এটাই এই পেপারেরই ইয়েস স্যার। 19 B and C, এই যেটা মিলিকানস অয়েল ড্রপে কেন ভুল ইয়ে হবে? ছি মিলিকানস অয়েল ড্রপে রিমেম্বার আমরা কি বাইর করছিলাম? ফান্ডামেন্টাল ইলেকট্রিক্যাল চার্জ বের করছি না? এটা আমরা Yes, কিভাবে sir. বের করছি? বিকজ অল দ্য চার্জ পার্টিকলস উই গট, মোস্ট অফ দেম ওয়ার এক্সাক্ট মাল্টিপলস অফ 1.6 into 10 to the power minus 19, নাকি? Yes? তাহলে এখানে তুমি দেখো আমার ম্যাক্সিমাম নাম্বার অফ অয়েল ড্রপলেটস উইথ এক্সাক্ট মাল্টিপল অফ চার্জ, এই যেগুলো না, হ্যালো, যাবে? ইয়েস স্যার, শুনতেছি স্যার। আচ্ছা, তুমি বুঝতে পারছো আমি কি কথাটা বললাম? যেমন ধরো এই যে আমার এই ডেটাটা দেখো, এই যে এখানে আমার এইটার ভ্যালু কত বাবা? 3 into 10 to the power minus 19 না? ইয়েস স্যার। কিন্তু দেখো তো আমার কয়টা পার্টিকেলের এই ভ্যালুটা আসছে? একটা পার্টিকেল এই ভ্যালু পাইছো, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, তারপর তুমি দেখো তো বাবা এই যে ডেটাটা which is 3.2 into 10 to the power something, এটা কজন? এটা 3.2 না, সরি, এটা হচ্ছে 3.3 না 3.4। এটা কয়টা পার্টিকেল? স্যার এখানে তো দুইটার মতো। দুইটা, তাই না? তাহলে দেখো 3.4 into 10 to the power minus 19 কুলাম্স এর দুইটা পার্টিকেল পাইছো। 3 into 10 to the power minus 19 এর তুমি কয়টা পার্টিকেল পাইছো? একটা। ইয়েস স্যার।
কিন্তু 3.2 এর কয়টা পাইছো? 3টা স্যার। 17টা। 3.2 এর স্যার। এই যে 3.2 এর 3.2 is this data right here, ইয়েস স্যার 17। তাই না? 17টা পাইছো না? ইয়েস স্যার। Do you see that 3.2 is an exact multiple of 1.6 into 10 to the power minus 19? ইয়েস স্যার। তাহলে দেখো এক্সাক্ট মাল্টিপল এর গুলা তুমি সব সময় লার্জ ভ্যালুস পাইছো, এক্সাক্ট মাল্টিপল গুলা সব লার্জ ভ্যালুস, রাইট? এক্সাক্ট মাল্টিপল যেগুলা না ওগুলা হাতে গোনা কয়েকটা পাইছো, দেখছো? ইয়েস স্যার। So what does this tell me? যেহেতু আমার ফান্ডামেন্টাল চার্জ ছাড়া আর কোনো চার্জ হওয়া সম্ভব না, অন্য ভ্যালুস গুলা ক্যান বি অ্যাকাউন্টেড ফর বাই এক্সপেরিমেন্টাল আনসার্টেনটি, আর যেগুলো এক্সাক্ট ভ্যালুস ওগুলার অকারেন্স সবচেয়ে বেশি। So the student statement is valid. হ্যাঁ, ঠিক আছে। ও বাই দ্য ওয়ে, তোমরা এখানে থাকতে থাকতে একটু বলি, আমি জানি যে কালকে ফার্স্ট রোজা, সো তোমাদের একটু কষ্ট হবে আসতে, রাইট? বাট মক আমরা আনফরচুনেটলি পিছাতে পারছি না, বিকজ কালকে জুম্মা আছে। So, আমি চাইছিলাম যে তোমাদের মকটা আধা ঘন্টা পিছায় দিব বা 40 মিনিট পিছায় দিব, কিন্তু প্রবলেম ইজ এটা পিছায় দিলে ওদিক দিয়ে আবার তোমায় জুম্মা ধরতে পারবে না, উইচ ইজ অ্যাবসার্ড, সম্ভবই না এটা করা। আচ্ছা, অল্টারনেটিভ চিন্তা করছিলাম যে আমি তোমাদের ইউনিট 3টা ইউনিট 6টা স্যাটারডেতে নিয়ে যাব ইউনিট 5 এর সাথে, কিন্তু প্রবলেম যেটা হয়েছে যে এটার আমার মকের পরে আবার অন্য জায়গায় মক আছে, অন্য জায়গায় ক্লাস আছে, স্কুলের মক আছে, হ্যান আছে, তেন আছে, যার কারণে ওইটাও করতে পারছি না। So although I absolutely understand, there is nothing for me to do except apologize. আমি জানি আপনাদের কষ্ট হবে, but then you know this is for your own good. ঠিক আছে, So, একটু কষ্ট করি, হ্যাঁ? এরপরের ফ্রাইডে থেকে তো আবার you'll be used to the routine. ঠিক আছে, আর আল্লাহ বলছে নাকি বেশি কষ্ট হলে নাকি সোয়াব হয়, সোয়াবও বেশি। All right, last one of the day. Sir, in a few standard model for the হ্যাঁ, ওই যে তোমার 6th কোয়ার্ট, মানে হ্যাঁ পেয়ার থাকতে হবে, হ্যাঁ। অলরাইট, হয়ে গেছে। রামাদানের Ready, টাইমিং sir. তোমাদের হচ্ছে সানডে A to May, সানডে এন্ড থার্সডে সকাল 9:30 থেকে 11টা। কোনটা? এটা তো ওরা দিয়েই দিছে বোধহয়, এটা তো আমার জানার কথা না, এই ফর্মুলা তো আমি জীবনে দেইনি, এই যে ডিরাইভ করছি বেটা। All right, are we done? Great, thank you very much, online students. Until next class, stay Sir. safe. Walaikum assalam. Sir. হ্যাঁ, পারিয়া বলো। স্যার থার্সডেতে তো 9:30 থেকে 11:30 আমার আরেকটা ক্লাস থাকে, কি ক্লাস? স্যার ম্যাথস ক্লাস থাকে সকালে। অল্টারনেটিভ স্লটে করা যায় না? অল্টারনেটিভ স্লটেও আরেকটা ক্লাস থাকে। স্যার এমনি কি রেকর্ডিং থাকবে, মানে ফেসবুক লাইভে ভিডিওস থাকবে? রেকর্ডিং থাকলে হয়? Sir, is it a special? থার্সডেতেই প্রবলেম, সানডেতে প্রবলেম নাই। হ্যাঁ, ওই তো, মানে থার্সডেতে যদি রেকর্ডিং দেই তাহলে হয়। স্যার সমস্যা নাই। আচ্ছা, তো তাহলে তো মামুনি তোমাদের ম্যাথ ক্লাসেরও তো রেকর্ডিং থাকে, ওটা রেকর্ডিং করো, ফিজিক্সটা লাইভ করো। এখন তো এমনি ক্লাস করছে। এই তো, তাহলে লেট মি ডু দিস ফর ইউ, রাইট? তোমাদের তো ক্লাস মাত্র 3টা ক্লাস করছে, 3টা থার্সডে, 4th থার্সডে তো ঈদের ছুটি চলে আসে, তাই না? রাইট? সো রিয়েলিস্টিক্যালি স্পিকিং মামুনি, আমরা কিন্তু তোমাদের এই থার্সডেজে আমাদের মকের সলভিং হবে, ঠিক আছে? রাইট? সো মকের সলভিং যেহেতু হবে, তাহলে তুমি এইভাবে করো, ক্যান ইউ মিক্স এন্ড ম্যাচ?
হয়তো একটা ক্লাস আমার রেকর্ডিং দেখলা, আর একটা থার্সডে স্যারের রেকর্ডিং দেখলা, আবার তারপরের ক্লাস আমার রেকর্ডিং দেখলা, এভাবে করা যায়? ওকে স্যার। Faria, what do you think? Can we do it that way? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। আর এছাড়াও যদি অল্টারনেটিভ টাইমিংস তোমাদের দরকার হয়, তোমাদের ইফতারের পরে তো কোনো ক্লাস নাই আছে? ওকে, সো আমার তারাবি তোমার 15 তারিখের মধ্যে 15 তারিখ না, ইনফ্যাক্ট 10-11 তারিখের মধ্যে হয়ে যাবে, মানে 15 ডেজ লাগে। তারপরে আমি ইফতারের পরে ফ্রি আছি। সো ইফ ইউ গাইজ ওয়ান্ট, আই ক্যান গিভ ইউ এক্সট্রা সেশনস আফটার ইফতার। উইল দ্যাট ওয়ার্ক? কেউ কিছু বলে না? মামুনি? ইয়েস স্যার, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, অলরাইট, তাহলে উইল ডিসকাস দিস when the time comes, all right? Until then, stay safe. Walaikum assalam. Recording stop.